আপনি জয় শ্রীরাম বলে কাউকে হত্যা করলে যতটা খারাপ, আর যদি নারে তাকবীর আল্লাহু আকবার বলে কাউকে হত্যা করেন ততটাই নিন্দনীয়। ইসলামে কোথাও নৃশংসতাকে সমর্থন করেনি, সে অপরাধ করলে তার বিচার হবে। কিন্তু গত 7-8 মাস পূর্বে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বা ধুলিয়ানের যে দাঙ্গা, সেটাকে কেন্দ্র করে একেবারে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে নির্মমভাবে মৃত্যু এবং হত্যা করা হয়েছিল তা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল। পুলিশ একেবারে খুব দ্রুতই বিচার ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করে তারা একেবারে 7-8 মাসের মধ্যেই 13 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হলো আজকেই কিছুক্ষণ পূর্বেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনীতিবিদ ইমতিয়াজ আহমেদ মোল্লা। কথা বলে নেব যে এদিকে আনিস খানের মৃত্যু আমরা জানি, ইমাম রশিদির ছেলে সিবগাতুল্লাহ রশিদির মৃত্যু আমরা জানি, সাবির মল্লিক সহ একাধিক এই ঘটনা কিন্তু ভারতবর্ষে ঘটে যায়, পশ্চিমবাংলায় ঘটে, কিন্তু এখনও পর্যন্ত দোষীদের সাজা হওয়া বা এই বিষয়গুলো চোখে পড়ে না, বছরের পর বছর কেটে যায়। কি বলবেন? আপনার কথার সঙ্গে আমি একমত। ধুলিয়ান কাণ্ডে অতি তৎপর হয়ে 6-7 মাসের মধ্যে রেজাল্ট পাওয়া গেল, কিন্তু আনিস খানের দুইবার পোস্টমর্টম করেও তার রহস্য উদ্ঘাটন করতে পারলো না। তার বিচারের কোনো দূরান্ত কোনো নিশানি দেখতে পাচ্ছি না। আবু সিদ্দিকির সঙ্গে ঢোলা থানার একই ঘটনা ঘটলো, প্রিয়াঙ্কা হাসদার ঘটনা ঘটলো, বকটুয়ে যে গণহত্যা হলো তার অপরাধীদের কোনো শাস্তির কোনো আমরা দেখলাম না। তো এটা বলতে বাধ্য হচ্ছি, আদালতও একতরফা কাজ করছে। আদালত কোথাও খুব সক্রিয়, আদালত কোথাও খুব নিষ্ক্রিয়। আমি তো এই কেসের মেরিটে এখন যাচ্ছি না। ওই 13 জন কী অপরাধ করেছে, তার কি এভিডেন্স আছে, এগুলো ফাইল চেক করলে আমরা বুঝতে পারবো, কিন্তু এরা নিশ্চয়ই অ্যাপিলেরও সুযোগ পাবে। এখনই আমি বলতে পারবো না এই 13 জনই অপরাধী বা এই 13 জনই নির্দোষ। এভিডেন্স ছাড়া কিছু বলা যায় না। কিন্তু আদালত তো বলে দিয়েছে, সেখানে আপনি আমি কি বলবো? না, আদালত তো অনেক কিছু বলে, এরপরও তো অ্যাপিল থাকে, যাবার জায়গা থাকে, এরপর ওরা হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, অনেক আদালতের রায় পাল্টাতে দেখেছি না। কিন্তু এই কেসটা যতটা হাইলাইটেড ছিল, আনিস খানের কেস তো এর থেকে কম হাইলাইটেড ছিল না। অনেক। ইমাম রশিদির ছেলে সিবগাতুল্লাহ রশিদি, সাবির মল্লিককে হরিয়ানাতে খুন করা, আফরাজুলের যারা হত্যাকারী, একাধিক এমন শত শত মনে হয় প্রচুর বড় বড় কেস। এবং আমার মনে হয় ফ্যাক্ট ফাইন্ডিংয়ে একটা রিপোর্ট এসেছিল, ধুলিয়ান দাঙ্গার সঙ্গে ওই হরগোবিন্দের বাব্বাটার যে মৃত্যু তার নাকি কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত আক্রোশ বা বিষয় উঠে এসেছে। হ্যাঁ, ওদের কি লোনের পয়সা ছিল, কিস্তির টাকা ছিল, অনেক ব্যাপার ছিল। না, সেটা যাই হোক, কিন্তু পুলিশ যে সক্রিয়তা দেখিয়েছে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। অপরাধী যারা তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করেছে। কিন্তু আনিস খান, সাবির মল্লিক বা রশিদির ছেলে, আজকের দিনে আজকে যে রায় দিল আদালতের রায় তো আমরা মানছি, সম্মান করছি, কিন্তু আজকের দিনেই আরেকটি ছেলে মারা গেল, যে ওই কাণ্ডে পুলিশের গুলিতে আজকে মারা গেল। তাহলে পুলিশের কি কোনো তদন্ত হলো? পুলিশের কোনো বিচার হলো? ওখানে ঘর লুটপাট, আগুন দেওয়া, অনেক ঘটনা সব সামনে এসছে। মুর্শিদাবাদে ওই ধুলিয়ান কাণ্ডেরই আর একটি ছেলে আজকে মারা গেল, এবং তাদের গুলি চালিয়েছে পায়ে নয়, কোমরে গুলি লাগছে, বুকে গুলি লাগছে, কার কিডনি, একটা বাচ্চা ছেলের কিডনি ড্যামেজ হয়েছিল। তো বিষয় হলো পুলিশ সমস্ত বিষয়ে নিকম্মা। বাকি যত রেপ, এমনকি ধরুন না ওই আরজিকর কাণ্ডে, না হাঁসখালি কাণ্ডে আজকে রায় ঘোষণা হয়েছে, সেখানেও দোষীদের সাজা দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রায় তো হচ্ছে, আদালতে দেখবেন সকাল সন্ধ্যে রায় বেরোচ্ছে। কিন্তু যেইটা সবথেকে হাইলাইটেড কেস, আনিস খানের বাড়িতে পুলিশ ঢোকার পর মধ্যরাত্রে তার মৃত্যু হয়েছে। সে মধ্যরাত্রে ছাদে গিয়ে সুইসাইড করলো। পুলিশ না ঢুকলে আমরা ওটাকে সুইসাইড বলতাম। পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনে হলো, এবং তার 2 ঘন্টা 2 বার তার হলো, আপনার পোস্টমর্টম হলো। আবু সিদ্দিকের 2 বার পোস্টমর্টম হলো, এবং মুখ্যমন্ত্রী 15 দিনে বিচার দেবেন সেটা আশ্বাস দিয়েছিলেন। সেই 15 দিন কেন আজ কত বছর হয়ে গেল, কিন্তু তার কোনো বিচারের নামনিশান কোথাও দেখতে পাচ্ছি না। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আনিস খানের বাবার মুখটা ভেসে উঠলে বা ইমাম রশিদির মুখটা সামনে আসলে তো বুকের মধ্যে কেমন কেঁপে ওঠে, যেভাবে আমরা এই হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে দেখে কষ্ট যতটা আমাদের হয়, বুকটা কেঁপে ওঠে, একই রকম তো।
দেখেন, হরগোবিন্দ দাসের বাবা এবং পুত্রের মৃত্যু বেদনাদায়ক খুবই। প্রতিটা এবং আপনারা প্রথম থেকেই মানুষের নিন্দা করে এসছেন। প্রতিটা মানুষের প্রাণ মূল্যবান। তারা যেভাবে যেখানেই মারুক সেটা ধিক্কার জানানোর বিষয়, সেটা ঘৃণিত কাজ। কিন্তু কথা হচ্ছে যে প্রতিটা প্রাণ সমান মূল্যবান। তাহলে আবু সিদ্দিকের প্রাণ, সিবকাতুল্লাহর প্রাণ, আনিস খানের প্রাণ, বগটুয়ে যে বাচ্চাগুলো মারা গেল আগুনে পুড়িয়ে, মানে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হলো, ওই মহিলাগুলো এটা তো বাংলার পুরুষগুলোকে ঘটনা। কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হলো, মুখ্যমন্ত্রী গেলেন ওদের কি একটা চেক ফেক দিলেন। এটা তো বিচার নয়। তো বিচার কোথাও কাঁদছে, এখানে কি রাজ্য প্রশাসনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন রয়েছে? অবশ্যই প্রশ্ন উঠবে। পুরো সমস্ত ঘটনাই রাজ্যের ব্যাপার। এই ঘটনা যেমন হরগোবিন্দ দাসের বিষয়টা, যেমন পশ্চিমবাংলার সরকার, পুলিশ প্রশাসন, আদালত সব তৎপর হয়ে গেল। বাকি ঘটনাগুলো তো রাজ্যের, সেখানে সবাই এত নীরব কেন? কারো কোনো বিচারে উৎসাহ নেই কেন? অবশ্যই প্রশ্ন তো উঠবেই। অন্যদিক থেকে আমরা দেখলাম বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বারবার, ছাত্র নেতাকে একজন প্রার্থীকে গুলি করে খুন করে দেওয়া, বাংলাদেশ উত্তাল হলো। তারপরে একাধিক ঘটনা, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ বলে আমরা জানতে পাচ্ছি। যদিও অন্য পক্ষ বলছে যে আওয়ামী লীগ এগুলো চক্রান্ত করে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করছে। তারপরে আমরা দেখছি যে সেখানে হিন্দুদের টার্গেট করে করে তাদের মন্দির ভেঙে দেওয়া, একজন হিন্দু শ্রমিক ভাই তাকে যেভাবে যে নৃশংসভাবে হত্যা করলো, বুকের ভিতরে কেঁপে উঠেছে, সারা বিশ্ব কেঁপে উঠেছে। কেন এই জায়গায় বাংলাদেশ যাচ্ছে আজকে? বাংলাদেশ একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে ও দেশের সাধারণ মানুষ তার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বহু প্রাণের বিনিময় তারা সরকারকে ফেলেছে, এবং শেখ হাসিনার মতো ওরকম একটা শাসক যার নিয়ন্ত্রণে বহু বছর বাংলাদেশ ছিল, সে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচলো। অতএব ওখানে অস্থিরতা, উন্মাদনা আছে, এবং একটা রিজিম যখন যায় আর একটা রিজিম আসে, তার মধ্যে খুনোখুনি হয়। বহুকাল আওয়ামী লীগের লোকরা অত্যাচার করেছে, তার রিভেঞ্জ হয়েছে, এগুলো আলাদা জিনিস। কিন্তু এই উন্মাদনার মধ্যে ভারতকে গালি দেয় কেন ওরা বারবার? তারা মনে করে যেহেতু হাসিনা এবং হাসিনা পরিবারের সঙ্গে ভারতের একটা বড় ভালো সম্পর্ক ছিল, এবং এখনও হাসিনা ভারতের কাস্টাডিতেই আছে, অতএব তাদের ভারতের, হাসিনা যদি সাউথ আফ্রিকায় চলে যেত বা ইংল্যান্ডে চলে যেত, তাহলে নিশ্চয়ই ভারতের উপর টার্গেট হতো না। এটা নরেন্দ্র মোদী সাহেবের কি ফিলোসফি আর কি ওনার ফরেন পলিসি, যেটা ভারতবর্ষের বিরোধীরা সবাই বলেছিল, আপনি পার্লামেন্টে আসুন, বিবৃতি দিন, বিষয়টা পরিষ্কার করুন, আপনার পলিসি কী, এতে ভারতের বেনিফিট কী। তো ভারতের পররাষ্ট্রনীতি প্রশ্নের চিহ্নে, যেমন নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ, শ্রীলঙ্কার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, মলদ্বীপের সঙ্গে, সবার সঙ্গে সম্পর্ক খারাপ না, কিন্তু ভারত যে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, বা যে কোনো বিষয় নিয়ে, আমেরিকা হোক, তাদের আগ্রাসন বলুন, তাদের যে বিষয়গুলো নিয়ে আমরা ভারতবাসী সবসময় তো ভারত সরকারের পাশেই থাকি, ভারতের বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি নিয়ে। কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ, হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ, তাদের কোনো প্রতিবাদ দেখছি না। ইমতিয়াজ আহমেদ মোল্লা প্রতিবাদ করছেন, মাহমুদ মাদানি প্রতিবাদ করছেন, অন্যান্য মুসলিম লিডাররা পশ্চিমবাংলার প্রতিবাদ করছেন। আমরা বরাবরই হিংসার বিরোধী, সে পৃথিবীর যেখানেই হোক। এবং বাংলাদেশে ওই যুবকটিকে যেভাবে হত্যা করে তাকে গাছে বেঁধে ঝুলিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটা চরম ঘৃণা প্রকাশ করছি। ইসলামে কোথাও নৃশংসতাকে সমর্থন করেনি। সে অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু আদালতে যাও। অপরাধীরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিল। দেখুন, অপরাধীটা দিচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার বললে কোনো অপরাধ ভালো কাজে পরিবর্তন তো হয় না। আপনি জয় শ্রীরাম বলে কাউকে হত্যা করলে যতটা খারাপ, আর যদি নারে তাকবীর আল্লাহু আকবার বলে কাউকে হত্যা করেন ততটাই নিন্দনীয়। অতএব বাংলাদেশে যেটা হয়েছে ওটা ঘৃণিত কাজ, ইসলাম একে পারমিট করে না। তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। আপনি যেটা বলছেন বাংলাদেশের কোনো ঘটনা বিষয়ে নরেন্দ্র মোদী কোনো কথা বলে না কেন, এইটা সত্যি কথা বলতে কি আমাদেরও প্রশ্ন, যে ওখানে যে শুনছি হিন্দু নিধন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, গণহত্যা চলছে, অনেক কিছু আর বাংলায় আমরা পাই বা আরও বিভিন্ন চ্যানেলে পাই, কিন্তু নরেন্দ্র মোদী কখনো ইউনাইটেড নেশনে গিয়েও একটা কমপ্লেন করেনি, কখনো একটা প্রেস বিবৃতি দিয়েও বলেনি, বরঞ্চ ভারতের
ফরেন মিনিস্টাররা বাংলাদেশে গেছে, ইউনূস সাহেবের সঙ্গে কথা বলেছে, সমঝোতা করেছে এবং বলেছে যে আমরা সম্পর্কের উন্নতি চাই। কিন্তু এই বিষয়গুলোতে ভারত সরকার কখনোই বলে না। আসলে বাংলাদেশে যদি একটা হিন্দুকে এইভাবে হত্যা করা যায়, তাহলে ভারতবর্ষে হিন্দুত্ববাদী রাজনীতিটা করতে এদের সুবিধা হয়, এরা মেটেরিয়াল পায়। সেটা নিয়ে এখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভারতেও হিংসায় উদ্দীপনা দিতে, উৎসাহ দিতে এদের সফল হয়। আমার মনে হয় এরা এই ধরনের ঘটনাকে পছন্দ করে, সাম্প্রদায়িক ঘটনা, সেটা পশ্চিমবাংলায় হোক, বাংলাদেশ হোক বা ভারতের যেখানে হোক, ওটা ফিলিস্তিনে হোক বা ওটা আফগানিস্তানে হোক, সবসময় এরা সাম্প্রদায়িক চশমা দিয়ে এগুলো দেখে, তাই এদের এগুলো ভালো লাগে, এরা এর বিরোধী নয়। কেরলে দেখা গেল রাম নামের একজন যুবক পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ের, তাকে বাংলাদেশি সন্দেহে এভাবে পিটিয়ে হত্যা করা হলো এবং মুখ্যমন্ত্রী বিজয়ন অর্থাৎ কেরলের মুখ্যমন্ত্রী বলছেন এর পেছনে সংঘ পরিবার দায়ী, আরএসএসের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি ভয়ঙ্কর! আমি গভীর বাংলাদেশের হিন্দুরা হিন্দু, ভারতের হিন্দুরা হিন্দু নয়। আমি গভীরভাবে শোক প্রকাশ করছি আমার ওই দলিত ভাইকে। রাম যদি তার নাম হয় কোনো অসুবিধা নেই, সে মানুষ আমার কাছে, তাকে এইভাবে নির্মমভাবে, মানে আমার তো শুধু অনুভূতি হতে পারে যে একটা মানুষকে পিটিয়ে মারলে কি ভয়ঙ্কর জিনিস হতে পারে। ডাক্তার বলছে যে আমি 10,000 মানে কি বলে ওটাকে, ওই পোস্টমর্টম করেছি, যার মধ্যে এত নৃশংসতা কোনো পোস্টমর্টমে পাই। হ্যাঁ, তো এইটা বাংলাদেশি বলে একজন ভারতীয়কে মেরে দেওয়া হলো, এবং সে সনাতনী। সনাতনী, তাকে মেরে দেওয়া হলো। তাহলে আমরা কোন মুখে বাংলাদেশে হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে, কোন মুখে বলবো আমার ভারতবর্ষে হিন্দুদের উপরে কম অত্যাচার হচ্ছে? কোন মেয়েকে রেপ করে জ্বালিয়ে দিচ্ছে, অন্যায়ের ব্যাপার, কোথায় কার লাশ গায়েব করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষে যত মহিলা নিখোঁজ আছে, সেটাই তো মাথা খারাপ করে দেওয়ার মতো ঘটনা। বিজেপি তো বলছে হিন্দু খাত্রে মেয়ে, বিশেষ করে পশ্চিমবাংলায়। হিন্দু যদি খাতরে মে থাকে তাহলে নরেন্দ্র মোদির জন্য, যোগীর জন্য, বিজেপির জন্য, আরএসএসের জন্য খাতরে মে হ্যায়, বাকি অন্য কারোর জন্য হিন্দুরা খাতরে মে নেই। ভারত যেখানে 140 কোটির দেশ, আজ স্বাধীনতার 80 বছর হয়ে গেল, এখানে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ডিএম, এসপি, আদালতের রায় 99% হিন্দু। তারপরেও যদি হিন্দুরা এখানে খাতরে মে থাকে, তাহলে বলবো মালয়েশিয়া অনেক ভালো জায়গা, ইন্দোনেশিয়া ওখানে অনেক ভালো জায়গা, সেখানে হিন্দুরা সেফ আছে, তাহলে হিন্দুরা ওখানে চলে যাক। মুসলিম কান্ট্রিগুলোতে, সৌদি বলুন, কাতার বলুন, ওমান বলুন, কুয়েত বলুন, যেখানেই বলুন, হিন্দুরা খুব শান্তিতে আছে এবং কোথাও কোনো দাঙ্গা নেই, কোথাও কোনো কাউকে আল্লাহু আকবার বলে মারার ব্যাপার নেই। কিন্তু পাকিস্তান, বাংলাদেশে তো দিন দিন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, অত্যাচার করে মেরে ফেলছে বলে অভিযোগ গেরুয়া বাহিনী। না, এর কোনো তথ্য নেই, এটা অপপ্রচার। কেন বাংলাদেশে তো একটা সময় হিন্দুরা প্রায় 25-30% ছিল, এখন তো সেটা 7-8% এসে ঠেকেছে, তাহলে বাকি হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। হিন্দুরা প্রচুর পরিমাণে ভারতবর্ষে এসছে, ভারতবর্ষে ধর্মীয় অত্যাচারের কারণে আসতে হয়েছে। না না, চলে আসার জন্য অনেক কারণ থাকতে পারে। যেমন আমরা ভারতবর্ষে 70,000-এর উপরে দাঙ্গা দেখেছি, মুসলমানরা কোথাও পালায় না। একটা দেশে থাকলে অশান্তি হতেই পারে। বাংলাদেশে আমার নলেজে দাঙ্গা ফাসাদ হতে পারে, গণহত্যা কখনো হয়নি, ঠিক আছে? 71-এ গণহত্যা হয়নি? 71-এ গণহত্যা তো বাংলাদেশের মুসলমানরা মরেছে, হিন্দুরা তো পালিয়ে এসেছিলো, মুসলমানরা পালিয়ে আসেনি, আসলে অল্প সংখ্যক এসেছে। তারা তো পাকিস্তান আর্মির সঙ্গে লড়াই করেছে, যুদ্ধ করেছে। আপনি স্ট্যাটিস্টিক্স দেখুন, ধর্ষণ সবথেকে বেশি বাংলাদেশের মুসলমানদের হয়েছে, হত্যা বাংলাদেশের মুসলমানদের হয়েছে, এবং ওইটা ভাষা আন্দোলন হয়েছিল পাকিস্তানি আর্মির সঙ্গে বাংলাদেশির, ওখানে কোনো হিন্দু মুসলমানের লড়াই হয়নি। অতএব এইটাকে আপনি বলবেন যে ওর মাঝখানে 5 জন হিন্দু মারা গেছে, 10 জন হিন্দু মারা গেছে, তোমরা তো পালিয়ে এলে, তোমার তো ওখানে থেকে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা করা উচিত ছিল। তো লাখো লাখো মানুষ এই পারে চলে আসলে, ওখানে গণ্ডগোল হচ্ছে, তো গণ্ডগোল যেখানে হচ্ছিল ওখানে হিন্দুদের মারা হচ্ছিল না, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছিল। বিজেপির দাবি এবং অনেক মিডিয়া বা অনেক সেকুলার পন্থী বা অনেক মানুষের, ভারতীয়দের দাবি যে ভারতবর্ষে মুসলিমরা জামাই আদরের মতো আছে, মানবেন? এটা কন্ট্রোভার্সিয়াল কথা। আমার দেশ, ভালো আছি, খারাপও আছি, পাঁচমিশালি আছি, আমরা সংগ্রাম করে ভারতবর্ষকে ব্রিটিশ থেকে তাড়িয়েছি, ঠিক আছে? তাতে মুসলমানদের সবথেকে বড় ভূমিকা। যা সমস্যা হবে আমরা হ্যান্ডেল করে নেব। সংসারে কখনো সুখও থাকে, কখনো অসুখও থাকে, এইটা কোনো ইস্যু আমি বানাতে চাই না। আমরা এখানে কষ্টে আছি না ভালো আছি, জীবন আছে, চলে যাবে। কিন্তু ভারতবর্ষে আপনি বলুন, ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় হিন্দুদের সংখ্যা কমছে কেন? তাহলে এখানে হিন্দুদের গণহত্যা কে করছে? ওরা 40 বছর বয়সে বিয়ে করবে, তারপরে ওদের কারো বাচ্চা হয়, কারো বাচ্চা হয় না, খুব কষ্টে একটা বাচ্চা হয়,
তো ওদের জনসংখ্যা তো কমবে। আপনি বলুন না, প্রতি সেন্সাসে পশ্চিমবাংলায় বাঙালি হিন্দুদের জনসংখ্যা কমছে, এখানে কে গণহত্যা করছে বলুন তো? ওপার বাংলা থেকে এসআইআর রিপোর্ট বলছে প্রচুর লোক এই পারে চলে এসছে, এপারে আসার পরেও তাদের জনসংখ্যা কমে যাচ্ছে কেন? জনসংখ্যা কমলেই গণহত্যা হচ্ছে, এই তথ্য কিন্তু খাটে না। শেষ বিষয়, এসআইআর করে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে তাড়া করা হবে। 1,20,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম আছে। বিজেপি, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরদের দাবি ছিল। এখন এসআইআরের খসড়া তালিকা বের হলো, আস্তে আস্তে অনেককে ডাকাও হচ্ছে। সব মিলিয়ে হিসাব কি পাওয়া গেল? হিন্দু না মুসলিম না রোহিঙ্গা, কারা বেশি বাদ যাচ্ছে? দেখেন, বিজেপি হচ্ছে হিন্দুদের সবথেকে বড় শত্রু। সে কি? পুরো দেশে সংখ্যা তো হিন্দুদের বেশি, তাহলে এই বিজেপি যে লুটছে দেশকে, আমরা একই দামে পেট্রোল কিনি, গ্যাস কিনি, বাজার থেকে খাবার দাবার একই সঙ্গে কিনি, তাহলে তো কষ্টটা সবাই। যদি ভারতবর্ষের 14% মুসলিম হয়, তাহলে অমুসলিমদের উপরে তো অনেক বেশি সংখ্যা, আর তাদের উপরে শোষণ অত্যাচার অনেক বেশি হচ্ছে। আপনি দেখেছেন মণিপুরে নিশ্চয়ই মুসলমানদের উপরে অত্যাচার হয়নি। আপনি দেখেছেন মহারাষ্ট্রের মুম্বাইতে জৈন মন্দির ভেঙেছে। কদিন আগে দিল্লিতে পার্কিং লট করার জন্য আরেকটা জৈন মন্দির 1400 বছরের পুরনো মন্দিরকে ভাঙলো। অতএব এরা ল্যান্ড চায়। এখন দেখুন পুরো আরাবল্লী পাহাড়টাকে ওরা ভাঙবে, অতএব ওর ভেতরে ম্যাঙ্গানিজ লোহা কী আছে না জানে। ওরা সম্পদের লুটেরা। ওরা বলতে বিজেপি, আরএসএস, এরা তো ব্রিটিশদের দালাল ছিল। এদের দেশভক্তি আপনি পাবেন কোথায়? এরা তো খালি লুটতে এসছে। এরা হিন্দু হিন্দু করে। এদেশের হিন্দুরা সব থেকে খারাপ পজিশনে আছে। হিন্দুদের আর্থিক অবস্থা খারাপ, হিন্দুদের রোজগার। তারা তো নিজেদেরকে দাবি করে সব থেকে বড় রাষ্ট্রবাদী দল। ওই যে ধর্মের নেশা, আফিম খাইয়ে ছেড়ে দিয়েছে। ওদের মাঝে মাঝে মুসলমানদের বা আদিবাসীদের মব লিঞ্চিং করে, দলিত ভাইদের মব লিঞ্চিং করে, আর সেইটা দেখে ওদের মনোরঞ্জন করে যে একদিন এদেরকে সরিয়ে দিলে আমাদের জীবনের সব দুঃখ চলে যাবে। ওদের মাথায় ঢোকানো হয়েছে হিন্দুত্ববাদী শক্তি যে মুসলমান থাকার জন্য ওদের নাকি ভাত কম পড়ে যাচ্ছে, চাকরি কম পড়ে যাচ্ছে, কাপড় কম পড়ে যাচ্ছে, ঘরবাড়ি পাচ্ছে না, সব দুঃখ মুসলমানদের জন্য। ওদের মুসলমানদের এদেশ থেকে তাড়িয়ে দিলে ওরা মনে হয় সব ওদের সমস্যার সমাধান হয়ে, ওরা সেই নেশায় বিভোর হয়ে আছে।